আজকে স্বাস্তিক বলে একটু রিপ্লাই হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ এন্ড হোয়াইট বোর্ডটা আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ। তো আজকে আমি ক্লাসের পরে টেন্টেটিভলি থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের সমস্ত ভিডিও তোমাদের পাঠিয়ে দেব, সিরিয়াল ওয়াইজ পাঠিয়ে দেব, পার্ট 1 টু পার্ট যত অবধি আছে। তো আগে আমি হেডিংটা লিখছি, স্বাস্তিক অ্যান্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই। হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। Yes, sir. Yes. একটু দাঁড়াও, আমাকে এই মোবাইল থেকেটাকে, কারণ কেউ যদি এখন ঢুকতে চায় তাকে আমি দেখতে পারবো না, এটাই প্রবলেম হয়েছে। মোবাইল থেকেও আমাকে আসতে হবে, দাঁড়াও। এটা কেন নিচ্ছে না কি জানো। তো মোবাইলটা আমি রিস্টার্ট করছি, একটু টাইম লাগবে স্টার্ট হতে। তার আগে আমি বলে রাখি, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারে দুটো পার্ট, তিনটে পার্ট আছে। একটা হচ্ছে কন্ডাকশন, সেকেন্ড হচ্ছে কনভেকশন, and third part হচ্ছে thermal radiation. These are the three process through which three process যেগুলো দিয়ে কিনা, যেই প্রসেসে কিনা হিট একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সফার হয়, মানে প্রপাগেট করে। একটা পার্ট থেকে, ধরো এটা হট বডি, লেট ইট বি হট বডি। হট বডি মানে যেটা টেম্পারেচার বেশি, আগে অনেকবার বলেছি। আর এটা ধরো কোল্ড বডি। তো হট বডি থেকে কোল্ড বডিতে হিট এইভাবে কি কি প্রসেসে যেতে পারে, দেয়ার আর থ্রি ওয়েজ। একটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের যেটা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, সেটা কন্ডাকশন হয়ে গেছে, আই থিঙ্ক কনভেকশনও হয়ে গেছে, হয়তো রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার ইজ রেডিয়েশন। রেডিয়েশনে যেটা তোমাদের সিলেবাসে আছে সেটাই আমি করাবো। মোস্ট অফ দ্য থিংস, মানে অনেক কিছু বইয়ে এক্সট্রা থাকবে, সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সেটা আমি বলে দেবো। তো মেন অত মানে ভয়ের কিছু নেই। মেন তিনটে পার্ট আছে সিলেবাসে। In your syllabus there are three main laws which are included in the syllabus, সেটাই আমি আজকে করাবো। একটু লাইনে থাকো, দাঁড়াও, আমি মোবাইল থেকে লগ ইন করে নিই। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে, yes or no? all of you please reply. সবাই আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ রিপ্লাই। Yes স্যার। হ্যালো, আরেকবার রিপ্লাই দেবে, তাহলে আমি স্টার্ট করবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইখানে শুনতে পাচ্ছি না কেন? দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। এক সেকেন্ড, Yes, এখানে sir. খুব ফিডব্যাকে প্রবলেম হচ্ছে, ফিডব্যাকের জন্য আমার প্রবলেমটা হচ্ছে। এক সেকেন্ড, কি করা যায় এটা? আমি শুধু চেক করছি ফিডব্যাক হচ্ছে কিনা। এবার একটু রিপ্লাই দেবে তো? তোমরা কিছু কথা বলো আমাকে। হ্যাঁ শুনতে পাচ্ছি। Yes, শুনতে পাচ্ছি। ওকে, এবার হ্যাঁ, ঠিক স্যার, আছে। শুনতে কারণ আমার পাচ্ছি। তো রেকর্ডিং হচ্ছে, তো ফিডব্যাকে একটা প্রবলেম হয়েছে। এবার ঠিক হয়েছে। তো যাই হোক, তো এই আজকে যেটা করাবো সেটা হচ্ছে দ্য থার্ড পার্ট, দ্যাট ইজ কল্ড রেডিয়েশন। দেখো, কন্ডাকশনে তোমরা পড়েছিলে আগে, বা ছোটবেলাতেও পড়েছে, এই চ্যাপ্টারেও একবার রিপিট করেছিলাম। কন্ডাকশনে কি হয়, ধরো এটা একটা, যেমন আমি একটা ধরো মেটাল রড ড্র করছি, মেটাল রড।
এইখানে তুমি হিট দিচ্ছ, তো কন্ডাকশনে কি হয়েছিল, মলিকিউলগুলো ভাইব্রেট করছিল। একটু খেয়াল করে দেখবে, রেকর্ডিং আমি সব দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এই হিট যেখানে দিচ্ছে সেখানে মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, ফলে ওদের ভাইব্রেশন বাড়ছে। সো এই মলিকিউলটা পাশের মলিকিউলটাকে ধাক্কা দিচ্ছে, সে তার পাশের মলিকিউলটাকে, তার মানে মলিকিউলের ভাইব্রেশন বেড়ে যাওয়ার ফলে হিট এনার্জিটা একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে ট্রান্সফার হচ্ছিল। This was the hottest part, H stands for hottest part, and this was the coldest part. So through the vibration of the molecules, the heat was transferred from one part to another part. তার মানে এই কন্ডাকশনে কি হচ্ছে, মলিকিউল ইজ ম্যান্ডেটরি, মলিকিউল অর দ্য মেটেরিয়াল ইজ ম্যান্ডেটরি, অর দ্য মিডিয়াম ইজ ম্যান্ডেটরি। যদি এখানে কোনো মিডিয়াম না থাকতো, কোনো মেটেরিয়াল না থাকতো, তাহলে তো হিট এই পার্ট থেকে এই পার্টে যেতে পারতো না। ইয়েস অর নো স্বস্তিক, তাই তো? রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। সো এখানে মলিকিউলটা ম্যান্ডেটরি কন্ডাকশনের ক্ষেত্রে। এবং এরপরে এটা তোমাদের 9-10-এও ছিল আই থিঙ্ক, কনভেকশনও সেম তাই। কনভেকশনে যেরকম একটা লিকুইডের ক্ষেত্রে হয় বা ফ্লুইডের ক্ষেত্রে হয় কনভেকশন, তোমাদের এখানে ছোটোবেলায় পড়েছিল। এখানে ধরো একটা কোনো কন্টেনারে ওয়াটার রেখে সেখানে হিট দিচ্ছ, তো এখানে হিট দিলে কি হবে না, কন্টেনারে যে ওয়াটার আছে, তলার পোর্শনে যে ওয়াটার মলিকিউলগুলো আছে তার টেম্পারেচার অনেক বেড়ে যাবে। টেম্পারেচার বেড়ে গেলে কি হবে, এক্সপানশন হবে, ফলে ডেনসিটি কমে যাবে। ডেনসিটি কমে যাওয়ার ফলে কি হচ্ছে, এই হটেস্ট মলিকিউলগুলো, তলায় যেখানে একদম হট মলিকিউলগুলো আছে, আর ওপরে কি আছে, কোল্ড, সি স্ট্যান্ডস ফর কোল্ড মলিকিউল। এই হট মলিকিউলগুলো ওপরে চলে যাবে ওয়াটারে, আর কোল্ড মলিকিউলগুলো নিচে চলে আসবে। তার মানে এইভাবে জলটা গরম হবে, নিচের গরম তাপটা, নিচের হিটটা ওপরে যাবে, ওপরের কুল ওয়াটারটা নিচে চলে আসবে। এইভাবে সার্কুলেশনের মাধ্যমে the water will gets the heat, total amount of water। তার মানে এখানেও দেখতে পাচ্ছ ওয়াটার মলিকিউল ইজ ম্যান্ডেটরি, মিডিয়ামটা এখানে ওয়াটার, তো ওয়াটার মলিকিউলটা নিজে হিটটাকে ক্যারি করে কোল্ডেস্ট পার্টে নিয়ে যাচ্ছে, আবার কুলিং পার্টটা নিজে গরমের জায়গায় চলে যাচ্ছে যেখানে হিটটা সাপ্লাই করা হচ্ছে। সো এই দুটো প্রসেসে কন্ডাকশন অ্যান্ড কনভেকশনে মিডিয়াম ইজ ম্যান্ডেটরি, উইদাউট মিডিয়াম নো হিট ক্যান বি ট্রান্সফার্ড। ইয়েস অর নো? এবং ফার্স্টের ক্ষেত্রে দেখছো মলিকিউল, কন্ডাকশনের ক্ষেত্রে মলিকিউল ভাইব্রেশনের ফলে হচ্ছিল, একটা মলিকিউল পাশের মলিকিউলটাকে ধাক্কা দিচ্ছে, এইভাবে হিটটা কন্ডাকশন হচ্ছিল। আর কনভেকশনে দেখতে পাচ্ছ মলিকিউল, হ্যাঁ কেউ কিছু বলবে, বলো, এনিওয়ান এলস? না স্যার। আর কনভেকশনের ক্ষেত্রে দেখছিলে কি, মলিকিউলটা নিজে চলে যাচ্ছে হিটটা দেওয়ার জন্য, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, আর কুল পার্টটা হট পার্টে চলে আসছে। তো এই দুটো ক্ষেত্রে দেখতে যাচ্ছে যে মলিকিউল আর দ্য মিডিয়াম ইজ ম্যান্ডেটরি ফর হিট ট্রান্সফার, হিটটা ট্রান্সফারের জন্য এদের থাকাটা ম্যান্ডেটরি। এবার থার্ড পার্ট যেটা পড়বো, রেডিয়েশনে দেখতে পারবে যে কোনো মিডিয়ামের দরকার নেই। ফর দ্য ট্রান্সফার অফ হিট ট্রান্সফারের যে প্রসেসটা, যে রেডিয়েশন, নো মিডিয়াম ইজ রিকোয়ার্ড। No medium is required for heat transfer. Without any medium, heat can be transferred from one point to another point. Okay? Clear? এবার এটা ইন্টারেস্টিং, এটা কি করে যাচ্ছে সেটা আমি বলবো। ওয়েভের মাধ্যমে যাচ্ছে, ওয়েভ, ইট ট্রাভেলস লাইক এ ওয়েভ। একটা কথা ভাবো, আমি ডিটেলে বলবো। তুমি মোবাইলে ধরো কথা বলছো, তুমি ধরো ঘরে আছো, আরেকজন ধরো তুমি কলকাতায় আছো, আরেকজন ধরো দিল্লিতে আছে। দুজনের মধ্যে কি কোনো মিডিয়াম আছে বলো? কোনো তার বা কিছু দিয়ে কানেক্টেড আছে বলো? নেই। তো তাও কিন্তু চলে যাচ্ছে, বিকজ এটা টাওয়ারে কমিউনিকেশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। ক্লাস 12-এ পড়তে পারবে যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেই কমিউনিকেশন হয়ে সেই প্র্যাকটিক্যাল এক্সাম, মানে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। সো দিস কমিউনিকেশন ওয়াজ ক্যারিড আউট বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো রেডিয়েশন, তো এক্ষেত্রেও কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, নো মিডিয়াম ইজ রিকোয়ার্ড। So radiation is that kind of thermal transfer process in which no medium is required. এবার একটা রেডিলি এক্সাম্পল হচ্ছে
ধরো সান, এস স্ট্যান্ডস ফর সান অ্যান্ড ই স্ট্যান্ডস ফর আর্থ। সানের থেকে আর্থ এই যে হিটটা আসছে, সানের হিট কিভাবে প্রডিউস হয় তোমরা জানো, বা ক্লাস 12 আরও ডিটেলে পড়বে, সেটা হচ্ছে ফিউশন কাইন্ড অফ আছে, বিভিন্ন রকম নিউক্লিয়ার রিয়াকশন সেখানে হয়, সেইভাবে হয়। তো হোয়াট এভার দ্য হিট ইজ কামিং ফ্রম সান। এবার দেখো আর্থের ভেতরে অ্যাটমসফিয়ার আছে, সেটা তো সবাই জানি, সেখানে এয়ার পার্টিকেল, মলিকুল, বিভিন্ন মেটেরিয়াল আছে। বাট আউটসাইড আর্থ মানে দ্য গ্যাপ বিটুইন সান অ্যান্ড দ্য আর্থ, সেখানে তো স্পেস। ইয়েস অর নো, দিস ইজ স্পেস, তাই তো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে তো কোনো মিডিয়াম নেই, দিস ইজ এ টোটাল ভ্যাকুয়াম, নো মিডিয়াম, নো পার্টিকেল, এনিথিং এলস ইজ দেয়ার। সেখানে কিছু প্ল্যানেট থাকতে পারে, তারা র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, হোয়াট এভার, আদারওয়াইজ তো কোনো মেটেরিয়াল মিডিয়াম নেই। তাহলে হিটটা কি করে আসছে? যদি কোনো মিডিয়াম থাকতো, সাপোজ সলিড মিডিয়াম বা এনিথিং, তাহলে বলতে পারতো কন্ডাকশানে আসছে, কারণ কন্ডাকশানে একটা মলিকুল আরেকটা মলিকুলকে ধাক্কাতে চলে আসে। কনভেকশন থাকলে, এদের মাঝে কোনো সান আর আর্থের মধ্যে কোনো লিকুইড থাকলে বা ফ্লুইড থাকলে, এসে হিটটা নিজে ক্যারি করে আর্থে আসতো, আবার আর্থের থেকে এখানে যেত, তাহলে একটা কনভেকশন হতো। যেমন নাকি সমুদ্রে হয়, সি বিজ বলে, ছোটোবেলায় পড়েছো, বা এখানেও কদিন আগেই পড়েছো। সমুদ্রের ক্ষেত্রে যেটা হয়, সমুদ্র থেকে ঠান্ডা হাওয়া মানে আমাদের যেখানে থাকি স্থলভাগে সেখানে আসে, আবার আমাদের যেখান থেকে গরম হাওয়াটা সমুদ্রে চলে যায়, সেখানে এয়ার আছে বলে এটা হয়। এয়ার, গরম হাওয়াটা আসছে, তো এয়ার মিনস, গরম হাওয়া মিনস এয়ার। বাট উইথ দ্য স্পেস বিটুইন সান অ্যান্ড দ্য আর্থ, সেখানে কিন্তু কোনো এয়ার নেই, তো কি করে হিটটা আসছে? তখন বোঝা গেল দ্য ওয়ে দ্য হিট ইজ কামিং ফ্রম দ্য সান টু দ্য আর্থ ইজ রেডিয়েশন। রেডিয়েশন ইজ দ্য প্রসেস। আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে ইয়েস অর নো। Yes sir. Yes sir. দেখবে মাঝে মাঝে বল, এগুলো লেটেস্ট খবর তোমরা তো নেটেও পাবে, বা একটু ইন্টারেস্ট থাকলে গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাবে। এখন রিসেন্ট যেটা এর একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে সোলার স্টর্ম। তোমরা নাম শুনেছো সোলার স্টর্ম? হ্যাভ ইউ এভার হিয়ার দিস টার্ম, হ্যাঁ স্যার। solar storm? Solar storm, generally what happens, it occurs after approximately periodically 12 years, 12 বছর পর পর এটা হয়। সোলার টার্মসে কি হয়, সেখানে সূর্যের ভেতরে, সানের ভেতরে বিশাল বড় বড় বোম ব্লাস্টের মতো, মানে পৃথিবীতে ধরো একটা অ্যাটম বোম ফাটলে যেরকম ফাটবে সেরকম বোম ব্লাস্ট টাইপের হয়। বিকজ সানের সোর্স অফ এনার্জি সবাই জানতে পারবে, বা 9-10-এও পড়েছে, যে নিউক্লিয়ার রিয়াকশান, যেটা তোমরা ক্লাস 12-এ ডিটেলে পড়বে, সেখানে হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি তৈরি হয়। এইভাবেই দিস ইজ দ্য সোর্স অফ দ্য সান। তো সানের ভেতরে এরকম বিভিন্ন মাঝে মাঝে এই নিউক্লিয়ার রিয়াকশানটা বেড়ে যায়, এবং হিউজ অ্যামাউন্ট অফ বোম ব্লাস্টের মতো হচ্ছে। এই সোলার স্টর্ম হয় কি, হিউজ অ্যামাউন্ট অফ হিট ওয়েভ। সোলার স্টর্ম ইজ নাথিং বাট ডিউ টু দ্য নিউক্লিয়ার রিয়াকশান, হিউজ অ্যামাউন্ট অফ হিট ওয়েভ সূর্যের ভেতরে এখান থেকে বেরোতে থাকে। এই হিট ওয়েভটা কি করে হয়, এই হিট ওয়েভটা কি করে আসে না, যেমন নাকি রেডিয়েশন বললাম, পরে ডিটেলে বলবো রেডিয়েশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। ইট প্রোপাগেটস থ্রু এ রেডিয়েশন ইজ প্রোপাগেটস থ্রু, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে একটা মিডিয়াম থেকে মানে একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে যায়। ইট প্রোপাগেটস থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম ওয়েভ মিনস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সোলার স্টর্ম যখন সূর্যে হয়, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে থার্মাল রেডিয়েশন, মানে থার্মাল ওয়েভ সূর্যের থেকে সারা স্পেসে ছড়িয়ে পড়ে। এর একটা খারাপ এফেক্ট হচ্ছে, এত হাই এনার্জি, সেটা হয় কি পৃথিবীতে যখন আসে, আমরা জানি পৃথিবীর বাইরে, তোমরা ক্লাস 11-এ কদিন আগে পড়েছো, তো রেকর্ডিংও দিয়ে দেবো, গ্র্যাভিটেশন পড়েছো। গ্র্যাভিটেশনে কি দেখতে পারো, আর্থের চারিদিকে কি আছে, বিভিন্ন স্যাটেলাইট আছে, তাই তো? হ্যাঁ স্যার। Yes, sir. সো মেনি টাইপস অফ স্যাটেলাইট, যেটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমরা ইউজ করি জিস্যাট, জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটা আমাদের কমিউনিকেশন ইউজ করা হয়। টিভি দেখতে পারি জিস্যাটের জন্য, মোবাইল কমিউনিকেশন ইজ ডান বাই জিস্যাট। তারপরে আছে আরও অনেক ধরনের স্যাটেলাইট আছে, পোলার স্যাটেলাইট। তো এই যে হিউজ অ্যামাউন্ট অফ, যখন নাকি সোলার স্যাটেলাইট, সোলার সিস্টেমটা, সোলার স্টর্ম হয় সূর্যে, তখন এই হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে হিউজ অ্যামাউন্ট অফ থার্মাল ওয়েভ ইন টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে এসে কি হচ্ছে, পুরো কমিউনিকেশন সিস্টেমটাকে নষ্ট করে দিতে পারে। এটা অনেকদের মানে এত হাই এনার্জি, পুরো জিস্যাটের সাথে তো আমরা কমিউনিকেশন হচ্ছে, বিভিন্ন স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন হচ্ছে, এই হাই
এনার্জি থার্মাল রেডিয়েশনের ফলে যেই থার্মাল ওয়েভটা আসছে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা পুরো সিস্টেমটাকে ব্রেকডাউন করে দিতে পারে এবং ডিস্টার্বও করে। এটা যখন তখন হতে পারে এবং যদি মানে মাঝে মাঝেই হয়, আবার সায়েন্টিস্টরা বাঁচিয়ে নেয়। বলছিল যদি কোনো কারণে হিউজ অ্যামাউন্ট অফ এরকম সোলার স্টর্ম হয়, পুরো কমিউনিকেশনটাই ব্রেকডাউন করে দিতে পারে। মানে সেই ক্ষেত্রে হবে কি, আমাদের যে মোবাইল কমিউনিকেশন আছে, ইভেন এতটাই ডেঞ্জারাস এটা, আমাদের যত বাড়িতে ইলেকট্রনিক মেটেরিয়াল আছে, ইলেকট্রনিক মেটেরিয়াল বলতে কি বলো, আমরা ডেইলি লাইফে ইউজ করি, মোবাইল, এখন এসছে স্মার্ট ওয়াচ, তাই তো, তারপর ল্যাপটপ, সমস্ত জিনিসকে পুরোপুরি পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে, বুঝতে পারছো, যদি সোলার স্টর্মটা কোনো কারণে বেড়ে যায়। কারণ সূর্যতে কী হচ্ছে সেটা তো আমাদের হাতে নেই, এটা দেখবে আছে। কারণ আমরা দেখো মোবাইলে কমিউনিকেশন করছি কি, মোবাইলের মধ্যে অ্যান্টেনা আছে, তাই তো, অ্যান্টেনা আমাদের সাথে কী করছে, কমিউনিকেশন করছে। স্মার্ট ওয়াচেও দেখতে পারবে, স্মার্ট ওয়াচে কী হয়, আমরা ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে, ব্লুটুথ ওয়েভ থাকে, তাই তো, সবাই নিশ্চয়ই জানো কী কী থাকে। হ্যাঁ তারপরে হ্যাঁ, স্যার। তারপরে যে টিভি দেখি আমরা, সবই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে আছে। সো বাইরের থেকে যে হিট ওয়েভটা আসছে সূর্যের থেকে, ওরা করে কি, যদি কোনো কারণে বেড়ে যায়, সোলার স্টর্ম ধরো বেড়ে গেল, এর তো কোনো কিছু ঠিক ঠিকানা নেই, পুরো কমিউনিকেশন এবং ইলেকট্রনিক মেটেরিয়াল, গ্যাজেটেড সব কিছুকে নষ্ট করে দিতে পারে পার্মানেন্ট। এই হচ্ছে এটারই। এবার যাই হোক, রেডিয়েশনের এবার আমি চলে আসছি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য রেডিয়েশনের আমি ফার্স্টে ডেফিনেশন বলছি, তারপরে আমি এর প্রপার্টিসে যাব, তারপরে লগুলোতে যাব। Radiation, it is a process by which স্যার বলছি একটু ফাস্ট লাইট। ফার্স্ট স্লাইড এটা, হ্যাঁ হ্যাঁ লিখে নাও, তারপরে আমি লিখছি। স্যার। Okay. It is the process by which heat is transmitted from one place to another without hitting the intervening medium. Without hitting the intervening medium. So it is the process by which heat is transmitted from one place to another without hitting the intervening medium. মানে এটা ধরো সান আর এটা আর্থ, এইখান থেকে যে হিটটা আসছে এর মাঝখানে যে মিডিয়ামটা আছে তার কোনো মিডিয়ামেরই দরকার নেই। মানে এটা যদি টু বি অনেস্ট, কোনো উইদাউট মিডিয়ামও ট্রান্সফার হতে পারে। তার মানে কি, মাঝখানে মিডিয়ামটাকেও কোনো কিছু গরম করছে না, কোনো হিট দিচ্ছে না, সেটাই লিখেছে। আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এরপর আমি থার্মাল, এবার রেডিয়েশন প্রপার্টিস অফ থার্মাল রেডিয়েশন লিখব। আচ্ছা স্বস্তিক, তুমি এক কাজ করতে পারো, তুমি তো প্রথম ক্লাস করছো আজকে, তুমি লিখতেও পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তুমি স্ক্রিনশট নিতে পারো, তাহলে পরে লিখে নিতে পারবে। আচ্ছা স্যার, ছেড়ে মানে লিখছি। হ্যাঁ তুমি তাহলে লিখে নাও, লেখা হয়ে গেলে বলবে, তারপর আমি নেক্সট স্লাইডে যাব। হ্যাঁ লিখে নিয়েছি। ওকে, এবার আমি চলে যাচ্ছি প্রপার্টিস অফ, সবাই হেডিং করো, প্রপার্টিস অফ থার্মাল রেডিয়েশন। প্রপার্টিস অফ থার্মাল রেডিয়েশন।
এক নম্বর প্রপার্টি, thermal radiation are nothing but electromagnetic waves. So thermal radiation, these are বলতে কি বোঝাচ্ছে না, থার্মাল রেডিয়েশনটা কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দ্য থার্মাল রেডিয়েশন? না, দিজ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, electromagnetic waves having wavelength range 1 micrometer to 100 micrometer. এটাকে লিখে নাও, তারপর আমি বলছি হোয়াট ইজ দিস। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, obviously electromagnetic wave is a kind of wave which is having some energy, তাই তো? এখানে ধরো একটা মোবাইলের টাওয়ার আছে, এখান থেকে তোমার, এটা ধরো তোমার মোবাইল, এখানে কি আসছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তোমার এখান থেকে তোমার মোবাইলে আসছে, তার ফলে তুমি আর কারোর সাথে কথা বলতে পারছো, তাই তো? সো অল দিস কমিউনিকেশন আর বিং ডান বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো হোয়াট ইজ দ্য এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? What is the energy of the electromagnetic wave? Is Eg, যদি এটাকে আমি Eg বলি, it is h into nu, nu মানে ফ্রিকোয়েন্সি, আর h হচ্ছে একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তোমরা ক্লাস 11 12 পড়বে। এইটা হচ্ছে আবার ইন টার্মস অফ যদি ওয়েভলেন্থ বলো, এখন শুধু দেখে রাখো, এটা hc বাই ল্যামডা, তার মানে এনার্জি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হোয়াট ইজ ল্যামডা? ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ, আর c হচ্ছে লাইটের ভেলোসিটি। সো এনার্জি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিপেন্ডস অন ওয়েভলেন্থ, তাই তো? এক একটা ওয়েভের এক এক রকমের ওয়েভলেন্থ হয়। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যান হ্যাভ এনি কাইন্ড অফ ওয়েভলেন্থ, ইয়েস অর নো, তাই তো? তো এইখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ বিভিন্ন রেঞ্জের হতে পারে, যেমন নাকি তোমরা জানো, ফর ইউর ইনফরমেশন, লাইট ওয়েভ ইজ অলসো কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার লাইটের তো দেখেছো এক একটা কালারের এক একটা ওয়েভলেন্থ হয়, ইয়েস অর নো, তাই তো? যেমন তোমরা জানো রেড লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, রেড কালারের, আর ভায়োলেটের সবচেয়ে কম, তাই তো? ইয়েস অর নো? Yes. It is also like that. Similarly, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন ওয়েভলেন্থ হতে পারে। তাহলে থার্মাল রেডিয়েশনের ক্ষেত্রে, মানে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা থার্মাল ওয়েভটাকে, মানে থার্মাল এনার্জিটাকে ক্যারি করবে, তার ওয়েভলেন্থ কত হবে? দ্যাট ইজ 1 মাইক্রোমিটার টু 100 মাইক্রোমিটার। ওকে, সো দিস ইজ, এবার এটা কোন রেঞ্জে পড়ছে? দিস ইজ অলসো কল্ড ইনফ্রারেড, ইট ইজ অলসো কল্ড ইনফ্রারেড ওয়েভস, ইনফ্রারেড ওয়েভস বলে রাখছি আমি। এই ইনফ্রারেড ওয়েভটা কি? এক একটা ওয়েভলেন্থকে, মানে এক একটা ওয়েভলেন্থের রেঞ্জকে নাম দেওয়া হয়েছে এক একটা ওয়েভ। মানে ধরো একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, ধরো ভায়োলেট থেকে রেড কালার, এই কালারের ওয়েভলেন্থগুলোকে কি আমরা দেখতে পারি, তাই তো? ভিজিবল, তাই তো? তো এইটাকে কি বলা হয়েছে? রেড টু ভায়োলেট কালারের যে ওয়েভলেন্থ হয় সেটাকে বলা হয় ভিজিবল রেঞ্জ, মানে লাইট, যেটা আমরা দেখতে পারি। আরেক ধরনের, ক্লিয়ার? আবার আরেক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হয়? বিভিন্ন কমিউনিকেশনে ইউজ করা হয়। বা আরেক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হয়? বিভিন্ন তোমার আলট্রা ওয়েভ, ইউভি রে পড়েছে না, সান থেকে আসে, তার একটা ওয়েভলেন্থ রেঞ্জ আছে, মানে পার্টিকুলার ওয়েভলেন্থ রেঞ্জ আছে, সেগুলো আলট্রা ওয়েভ হিসেবে কাজ করে। মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ ইজ অ্যানাদার কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার একটা পার্টিকুলার ওয়েভলেন্থ রেঞ্জ থাকে, যেটা নাকি আমরা মাইক্রোওয়েভ ওভেনে ইউজ করি, তাই তো? এই ইনফ্রারেডটা কি? এটা একটা তোমরা এখনই বললে বুঝে যাবে আই থিঙ্ক। ইনফ্রারেডটা দেখবে আমরা টিভি রিমোটে ইউজ করি, দেখেছো টিভি রিমোটে? ইয়েস অর নো? Yes. টিভি রিমোটে দেখবে ইনফ্রারেড ওয়েভটা ইউজ করা হয়। তুমি একটা সিগন্যাল দিচ্ছ, সেটাও কিন্তু রিমোটটা টিপছো, তোমার রিমোট থেকে টিভিতে যাচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। তো সেটার রেঞ্জটা হচ্ছে এই রেঞ্জটা। এখন দেখবে মডার্নে কত, তোমরা তো ম্যাক্সিমামই জানো, বা না জানলেও জেনে রাখতে পারো, ম্যাক্সিমাম স্মার্ট টিভিতে এটা এসছে। ধরো তোমার কোনো কারণে মোবাইল, মানে রিমোটের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বা হোয়াট এভার, রিমোটটা কাজ করছে না। একটু দামি মোবাইল এগুলো থাকে, বিশেষ করে আমার মোবাইল যেমন পোকো আছে, রেডমিতেও পাওয়া যায়, একটু দামি, হাই রেঞ্জের। দামি বলতে বলে দিচ্ছি কত, ওই 12-13 ওপরে ম্যাক্সিমামই রেডমির মোবাইলগুলোতে থাকে, 11,000 12,000 রেঞ্জের ওপর থেকেই থাকে, পোকোতেও থাকে।
10,000-এর উপর থেকে থাকে। একটা অ্যাডিশনাল ফিচার অ্যাড করা হয়, সেটা হচ্ছে ইনফ্রারেড সেন্সার থাকে। ইনফ্রারেড সেন্সার থাকে মোবাইলে, ঠিক আছে? তুমি যেই ধরো কোনো একটা মোবাইল কিনবে, তুমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারো যে মোবাইলটার কি ইনফ্রারেড সেন্সার আছে। ইনফ্রারেড সেন্সার এটা আর কিছুই না, তোমার ধরো তোমার রিমোট কাজ করছে না বা কিছু হচ্ছে না, এই মোবাইলে যদি ইনফ্রারেড সেন্সার থাকে, সেটা তুমি অন করে সেটা তোমার মোবাইলটা তখন পুরো রিমোটের কাজ করবে। বুঝতে পেরেছো? তুমি মোবাইল থেকে টিপেই সাউন্ড, ভলিউম, টিভি অন অফ করতে পারবে, ঠিক আছে? এবং যেটা নাকি আমাদের এসি, যাদের বাড়িতে এসি আছে, হোয়াট এভার, এসি তো এখন মোটামুটি সবারই থাকে, এসির টেম্পারেচার কমানো বাড়ানোর ক্ষেত্রেও তুমি সেম এই এসিও কিন্তু ইনফ্রারেড এই মানে রিমোটে ইউজ হয়। তো তুমি সেখানে এসির কাজেও মোবাইলটাকে ইউজ করতে পারবে। সাপোজ একটা কথার কথা বলছি, মানে সব কিছু তো অ্যাপ্লিকেশন বেসড। ধরো তোমার বাড়িতে সোনির টিভি আছে, সেবার সোনির টিভি, স্মার্ট টিভি, হোয়াট এভার, সোনি হোক বা এলজি হোক, হোয়াট এভার, তোমাকে কী করতে হবে না, তোমার মোবাইলে যদি এই ফিচারটা থাকতে হবে ইনফ্রারেড সেন্সার, একটা আলাদা করে মোবাইলের সামনের দিকে একটা ফুটো করা থাকে, খুব ছোট্ট ফুটো করা থাকে, সেখানে ইনফ্রারেড সেন্সারটা থাকে। তোমাকে ধরো ওই তোমার ধরো সোনির টিভি আছে, সোনির টিভির একটা মডেল থাকে, স্মার্ট টিভির একটা যে কোনো মডেল থাকে, যে এই মডেল, তো সেই মডেলের প্লে স্টোরে রিমোট পাওয়া যায়। প্লে স্টোরে মানে সফটওয়্যার, বুঝতে পারছো তো, অ্যাপ্লিকেশান। ধরো তোমার LG 23K এরকম একটা মডেল আছে, তুমি ওই প্লে স্টোরে LG 23K টিভি রিমোট দেবে, তার অ্যাপ্লিকেশানটা তোমার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করে নিলে এবার তুমি ওটা ওপেন করে তোমার পুরো মোবাইলটা স্ক্রিনটাই দেখবে, ওই অ্যাপটা ইনস্টল করলেই তোমার ওই রিমোটের কাজ করবে। এবার তুমি যা টিপবে টিভি কন্ট্রোল করতে পারবে, অ্যান্ড জাস্ট লাইক টিভিও, ঠিক আছে? তো তার মানে ইনফ্রারেডটা কি দেখতে পাচ্ছি, ইনফ্রারেড ওয়েভটা কি হয়, আমাদের কমিউনিকেশানে ইউজ হয়, তাই তো, ডেইলি লাইফে বিভিন্ন কাজে ইউজ করা হয়। এইবার তাহলে বুঝতে পারবে কি করে সোলার স্টর্ম, মানে সোলার থেকে যে রেডিয়েশনটা আসছে, থার্মাল রেডিয়েশন, সেটা প্রথম কথা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে আসছে, এবং তার ওয়েভলেন্থ রেঞ্জটা কিসের মধ্যে পড়ছে, ইনফ্রারেড ওয়েভ। কোনো কারণে যদি সোলার স্টর্ম বেড়ে যায়, মানে সোলার স্টর্ম হয়, বিশাল হিট ওয়েভ আসে, তাহলে সেটা কিসের সাথে আসবে, কি আকারে আসবে, ইনফ্রারেড রেডিয়েশন। তার ফলে কী হবে বুঝতে পারছো, আমাদের ইলেকট্রনিক গ্যাজেটগুলো কী করে নষ্ট হতে পারে। এত হাই এনার্জি আসলো, এই যে সেন্সারগুলো আছে এগুলোকে নষ্ট করে দিল, বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? Yes, sir. এবার সেকেন্ড প্রপার্টি, স্যার এটা তো রেডিও ওয়েভের মতো সেম কাজ করছে। হ্যাঁ না, রেডিও ওয়েভ বিভিন্ন রকমের হয়, মানে রেডিও ওয়েভ বলতে রেডিয়েশনও অনেক সময় বলা হয়, ঠিক আছে? রেডিও ওয়েভেরও বিভিন্ন রেঞ্জ থাকে। আচ্ছা, এবার লাইট থার্মাল রেডিয়েশন অলসো ট্রাভেল ইন স্ট্রেট লাইন। অবভিয়াসলি লাইট যেমন স্ট্রেট লাইনে যায়, যদিও পরে ক্লাস 12-এ পড়বে, লাইট অলসো ট্রাভেলস লাইক এ ওয়েভ, দ্যাট ইজ ডিফারেন্ট। লাইক লাইট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অলসো ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। আমি শর্টে লিখলাম, ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। 3 নম্বর, লাইটের যেমন আমরা জানি রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো হয়, তাই তো? এই থার্মাল রেডিয়েশন এরও কিন্তু রিফ্লেকশন, রিফ্র্যাকশন সমস্ত ঘটনাই হয়, ঠিক আছে? তোমরা লাইটে পড়েছো রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলোরও হয়। 4 নম্বর প্রপার্টি, আমি পরের স্লাইডে যাব। থার্মাল রেডিয়েশন প্রডিউসেস হিট। থার্মাল রেডিয়েশন produces heat whenever বা when লিখতে পারো, থার্মাল রেডিয়েশন প্রডিউসেস হিট when it is absorbed by a body। মানে থার্মাল রেডিয়েশন যদি কেউ অ্যাবজর্ব করে নেয়, তাহলে সেই বডিটা হিটেড হয়ে যাবে, গরম হয়ে যাবে। দেখো এখানে এই যে বলেছিলাম, সূর্যের থেকে থার্মাল রেডিয়েশন কি ওয়েভের আকারে আসছে। এবার পৃথিবী কি করছে, সেই থার্মাল রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে, পৃথিবীর টেম্পারেচার বাড়ছে। আন্ডারস্ট্যান্ড? শীত মানে দিনের বেলায় বাড়ছে, রাত্রিবেলায় আবার ছেড়ে দিচ্ছে, তারপরে ঠান্ডা হচ্ছে রাত্রিবেলায়। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? Thermal radiation produces heat when it is absorbed by a body.
ক্লিয়ার? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এটা একটা আরেকবার বলবেন? একটা জায়গার থেকে হিট আসছে, তুমি সেই হিটটাকে অ্যাবজর্ব করে নিলে, কি হবে? তোমার টেম্পারেচার বাড়বে না কমবে? বাড়বে। সেটাই হচ্ছে থার্মাল রেডিয়েশন। যখন একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, যদি সেই থার্মাল রেডিয়েশনটাকে কেউ অ্যাবজর্ব করে না, তাহলে তার টেম্পারেচার বাড়বে। সেটাই বলেছে, থার্মাল রেডিয়েশন প্রডিউসেস হিট হোয়েন ইট ইজ অ্যাবজর্বড বাই এ বডি। যখন কেউ এই থার্মাল রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেবে, তার টেম্পারেচার বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আরেকটা প্রপার্টি Yes. আছে, সেটা তোমরা এখন বুঝতে পারবে না, সেটা তোমরা ক্লাস 12 এ উঠে বুঝতে পারবে। যে লাইট আরো কিছু, যেমন নাকি তোমরা দেখতে পাচ্ছ ছোটবেলায় পড়েছো, লাইটের রিফ্লেকশন হয়, রিফ্র্যাকশন হয়। লাইট ওয়েভ কিন্তু আরেকটা ঘটনাও ঘটায়, দ্যাট ইজ কল্ড ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন। অ্যানাদার phenomenon that light exhibit, that is called interference and diffraction. আমি লিখে রাখছি যেহেতু তোমাদের বইয়ে আছে। Interference and diffraction, that is different from reflection and refraction. লাইট আরেকটা ঘটনা ঘটায়, that is called interference and diffraction. এইটা কিন্তু থার্মাল রেডিয়েশনও ঘটায়। থার্মাল রেডিয়েশন অলসো এক্সিবিট দিস ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন, থার্মাল রেডিয়েশনও করায়। এবার এইটা কি তোমরা এখন বুঝবে না, ক্লাস 12 বুঝবে, এটুকু জাস্ট জেনে রাখো। ধরো এমসিকিউ কোশ্চেন আসলো ফর ইয়ার ইনফরমেশন, যে থার্মাল রেডিয়েশন কি ইন্টারফিয়ারেন্স করায় না করায় না, আন্ডারস্ট্যান্ড? ডিফ্র্যাকশন করায় না করায় না, কি বলবে? ইয়েস, আন্ডারস্ট্যান্ড? ইট ইজ ফর ইয়ার ইনফরমেশন, বাট হোয়াট ইজ দিস প্রসেস? তোমরা তোমাদের ক্লাস 12 এগুলো ডিটেলে আছে। ক্লাস 12 এগুলোতে এখান থেকেই ওয়েব অপটিক্স বলা হয়, এখান থেকেই টোটাল ক্লাস 12-এ তোমাদের 30 নম্বর কি 20 থেকে 30 নম্বরের কোশ্চেন আসে এই দুটো চ্যাপ্টার থেকে। ওকে, জাস্ট এটুকু জেনে রাখো, ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন থার্মাল রেডিয়েশনও এক্সিবিট করে। অল অফ ইউ প্লিজ রিপ্লাই, আন্ডারস্ট্যান্ড? এবার দেখছি তোমাদের সিলেবাসে কি Yes, আছে। sir. হ্যাঁ স্যার। তোমরা একটু লিখে রাখো তোমাদের সিলেবাসে কি আছে। থার্মাল রেডিয়েশনের 3টে ল মেন আছে, মেন 3টে ল আছে, তার মধ্যে 2টো ল আজকে আমি চেষ্টা করব পড়াতে। একটা ল টেন্টেটিভলি পরের দিন করাবে, সেটা হচ্ছে আরো কঠিন, সবচেয়ে হার্ডেস্ট ল। তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস যেটা আছে আমি বলে দিচ্ছি। 1 নম্বর যেটা থার্মাল রেডিয়েশনে আছে, দ্যাট ইজ কল্ড নিউটনস ল অফ কুলিং, যেটা আজকে করাবো। নিউটনস ল অফ কুলিং, ঠিক আছে? আরেকটা আছে সেকেন্ড পার্ট, অনেকগুলো ল আছে, তার মধ্যে এগুলোই সিলেবাসে আছে তোমাদের। স্টিফেন বোলজম্যান ল, and the third law, Wayne's displacement law. Okay, Newton's law of cooling, Stephen's Boltzmann law and Wayne's displacement law. এই 3টে ল তোমাদের সিলেবাসে আছে। আজকে যেটা আমি করাবো সবচেয়ে বড় ল, মানে সবচেয়ে বেশি ম্যাথামেটিক্যাল ডিসকাশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, গ্রাফ একটু বড় হচ্ছে এইটা, দ্যাট ইজ নিউটনস ল অফ কুলিং। এটা সবচেয়ে বড় লেন্দি, মানে স্টেটমেন্টটা ছোট, বাট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অনেক আছে, এটা এখন করাবো। আর স্টিফেন বোলজম্যান ল অ্যান্ড ওয়েন্স ডিসপ্লেসমেন্ট লটা কি বলতো, খুব দেখে মনে হবে সোজা, বাট এর একটু ডিটেলে স্টাডি করতে হবে, এটা খুব কনসেপচুয়াল। This is very 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 much conceptual, and Stephen Boltzmann law is okay, it is এটা খুব একটা বড় না। এই দুটো আমি এই 2 নম্বর আর 3 নম্বরটা কাল নেক্সট ক্লাসে করাবো, সোমবার করাবো। আজকে আমি ডিটেলে নিউটনস ল অফ কুলিংটা করাবো। নিউটনস ল অফ কুলিং ইজ ভেরি মাচ, এখানে প্রচুর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, স্টেটমেন্টটা সোজা, বাট এর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ইজ ভেরি মাচ দেয়ার। তবে নেক্সট হেডিং করছি নিউটনস ল অফ কুলিং।
আমি একটু স্টুডেন্টদের বলে রাখছি যারা নাকি প্রথম থেকে আসছো, তোমরা তো দেখতে পাচ্ছ, একটু তোমরা একটু নোটিস করবে যারা নাকি পুরনো স্টুডেন্ট, দেবারপ্রীত বা অন্বেষা, দেখতে পাচ্ছ আমার যে স্ক্রিনটা এখন পড়ছো তার ওপরে বাদিকে একটা টাইমার চলছে যেখানে দেখাচ্ছে 35 মিনিটস 22 সেকেন্ড, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওটা যদি কোনো কারণে চলে যায় আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে, বিকজ দ্যাট ইজ দ্য রেকর্ডিং সাইন, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, ক্লাসটা পুরো রেকর্ড হচ্ছে। যদি কোনো কারণে দেখতে পারো ওটা চলে গেল, তার মানে বুঝবে রেকর্ডিংটা অফ হয়ে গেছে, আমাকে সঙ্গে সঙ্গে বলবে, বুঝতে পেরেছো? তাহলে আমি ক্লাসটা অফ করে রেকর্ডিংটা সেভ করে আবার স্টার্ট করব। হ্যাঁ ওটা চলছে মানে টাইমারটা চলছে মানে রেকর্ডিংটা চলছে। আচ্ছা যাই হোক, নিউটনস ল অফ কুলিং এর স্টেটমেন্টটাকে আমি লিখে দিই। Newton's law of cooling states that the rate of cooling, it states that rate of cooling, what is rate of cooling, bracket এ লিখছি, rate of loss of heat, rate of loss of heat from a hot body। দেখো হট বডি তো হিটটা লস করে, কোল্ড বডি তো হিট লস করে না, তো হিট গেইন করে, তাই তো? সো রেট অফ কুলিং মিন্স রেট অফ লস অফ হিট ফ্রম এ হট বডি, ব্র্যাকেট ক্লোজ, the rate of cooling of a body, ব্র্যাকেটের বাইরে, rate of cooling of a body is directly proportional to the temperature difference between the body and its surroundings। okay, provided, লাস্টের লাইনটা জাস্ট ফর ইনফরমেশন, এটা অত গুরুত্ব দিতে হবে না, provided the temperature difference is small। এটাকে সবাই লিখে নাও। ফার্স্ট অফ অল অফ ইউ রাইট ডাউন, এটা স্ক্রিনশটের থেকে লিখে নেওয়াটা বেটার হবে। তারপর আমি এর একটা খুব অ্যাপ্লিকেশন ডেইলি লাইফে তোমরা এখন সেন্স করবে সেটা বলবো। নিউটনস ল অফ কুলিং ইজ সেইং দ্যাট রেট অফ কুলিং, দ্যাট ইজ দ্য রেট অফ লস অফ হিট ফ্রম এ হট বডি, is directly proportional to the temperature difference between the body and its surroundings, provided the temperature difference is small। সবার লেখা হয়ে গেলে বলবে, তারপরে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো একটা জিনিস, একটা এক্সাম্পল বলছি, ধরো এটা একটা হট বডি, হট বডি মানে টেম্পারেচার বেশি, আর এটা ধরো কোল্ড বডি মানে ওর টেম্পারেচার কম। দুটোকে একে অপরের সাথে কন্ট্যাক্টে রেখেছো, আমি দেখাচ্ছি, ধরো কন্ট্যাক্টে রেখেছো। সাপোজ হট বডির টেম্পারেচার 80 ডিগ্রি সেন্টিগ্রেড আর কোল্ড বডির টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রথম ক্ষেত্রে এটা আছে। তাহলে কি হবে, হট বডির থেকে কোল্ড বডিতে হিট যাবে, তাই তো? তার ফলে কি হবে, টেম্পারেচারটা কমবে, হট বডির টেম্পারেচার কমবে, কোল্ড বডির বাড়বে। তো দেখা গেল ধরো প্রথম 10 মিনিটে, মানে যখন 80 ছিল আর 20 ছিল, প্রথম 10 মিনিটে কতটা হিট গেল, ধরো আমি আর স্পেসিফিক হিট
আরো মাস কত হিসাবে যাচ্ছি না। প্রথম 10 মিনিটে হিট গেল ধরো 100 জুল। কত? 100 জুল। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? সকাল 10টার সময় 10 AM তুমি স্টার্ট করেছিলে, তাহলে আফটার 10 এ কত হবে? 100 জুল হিট গেল। তাহলে কি হবে? হট বডি টেম্পারেচারটা কমবে, তাই তো? একটু রিপ্লাই দেবে। আফটার 10 মিনিটস হোয়াট উইল হ্যাপেন? খুব এক্সাম্পলটা মন দিয়ে শুনবে, কিন্তু এর সমস্ত আন্ডারস্ট্যান্ডিং এই ডিসকাশনেই আছে। ওই লটা পড়ে কিছু একটা আইডিয়া হবে, বাট ওর লয়ের ভেতরে যেই নলেজটা লুকিয়ে আছে সেটাই কিন্তু এই এক্সাম্পল আমি বলছি। তাহলে আফটার 10 মিনিট হট বডি টেম্পারেচার কমবে। কমে কত হলো? ধরো কথার কথা বলছি, কমে হলো 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর বেড়ে হলো ধরো সাপোজ 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? কোল্ড বডি Yes, sir. কমবে। তাহলে এই 10 মিনিটে কতটা হিট গেছে? প্রথম 10 মিনিটে 100 জুল। তাহলে 1 মিনিটে কতটা হিট গেছে? প্রথম 10 মিনিটের মধ্যে যে 1 মিনিট, সেখানে কত? 10 জুল গেছে। 10 জুল, 100 জুল বাই 10 মিনিট। এইবার আফটার 10 মিনিটস তুমি দেখতে পাচ্ছ ওর টেম্পারেচার 60 হট, ওর 40। তার মানে এই ক্ষেত্রেও তো আবার হিট এনার্জি যাবে, ফ্লো হবে। ইয়েস অর না? বিকজ টেম্পারেচার ডিফারেন্স আছে, তো হিট এনার্জি উইল ফ্লো। হ্যাঁ স্যার। আফটার 10 মিনিট ধরো তুমি কাউন্টিং করলে দেখতে পারবে আফটার 10 মিনিট, 10 মিনিট পরে, মানে এটা কত হবে? 10 AM, তাই তো? দেখতে পারবে এর পরের 10 মিনিটে কতটা হিট যাচ্ছে, দেখতে পারবে হয়তো 50 জুল হিট যাচ্ছে। একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম 10 মিনিটে যদি 100 জুল যায়, পরে দেখবে কমে যাবে, 50 জুল হিট যাবে। ক্লিয়ার? তাহলে যদি কম হিট যায় তাহলে কি হবে? টেম্পারেচার ফলটাও কম হবে। তাহলে দেখতে পারবে হয়তো এর পরে ফার্দার 10 মিনিট পরে, যেটা তুমি দেখলে যে 10 মিনিটে 50 জুল যাচ্ছে, এর হট বডির টেম্পারেচার কমে হয়তো হবে 55, আর কোল্ড বডির হয়তো 45। তাহলে তুমি বলতে পারো এই দুটো কম্প্যারিজন, প্রথম 10 মিনিট আর তারপরের 10 মিনিটের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? প্রথম 10 মিনিটে ওদের টেম্পারেচার ডিফারেন্স কত ছিল বলো? 20 ছিল স্যার। 60 ডিগ্রি প্রথম 10 মিনিটে, মানে প্রথম 10 মিনিটের আগে হ্যাঁ কত স্যার। ছিল? 30 ডিগ্রি। 60 ডিগ্রি, তাই তো স্বস্তিক? Yes, sir. আর তারপরের 10 মিনিটের আগে কত ছিল টেম্পারেচার ডিফারেন্স? 20 ডিগ্রি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথমে টেম্পারেচার ডিফারেন্সটা বেশি ছিল, তাই বেশি অ্যামাউন্ট অফ হিট এনার্জি ফ্লো হয়েছে। বুঝতে পারছো কি বলছো এখানে? এবার দেখো, রেট অফ কুলিং, হ্যাঁ, মানে স্যার। রেট অফ লস অফ হিট from a hot body is directly proportional to the temperature difference between the body and its surroundings. এখানে সারাউন্ডিংস বলতে কোল্ড বডিটা কি ধরা হচ্ছে। ধরো তুমি একটা কথার কথা বলছি, একটা বালতিতে গরম জল রেখেছো, যেটা আমরা এখন ইউজুয়ালি করি শীতকালে, হট ওয়াটার। আর তোমার বাইরে যে অ্যাটমসফিয়ারটা আছে, যেখানে তুমি চান করবে বা হোয়াট এভারটা ইউজ করবে, এই এনভায়রনমেন্টটাই কি বডির কাজ করছে? এই পরিবেশটাই কোল্ড বডির কাজ করছে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ Yes, sir. তো এখানে Yes, পুরো sir. তোমার বাইরে ঘরের পরিবেশটা বা টয়লেটের বা বাথরুমের হোয়াট এভার যেখানে চান করবে, সেই পরিবেশটাই কোল্ড বডির কাজ করছে, আর তোমার গরম জলটা হট বডির কাজ করছে। তো যখন এবার দেখো তাহলে যখন টেম্পারেচার ডিফারেন্সটা বেশি, তখন বেশি অ্যামাউন্ট অফ হিট, তাহলে এবার রেট অফ হিট ফ্লোয়িং বলেছে 1 মিনিটে যতটা হিট এনার্জি ফ্লো হয়, দ্যাট ইজ দ্য রেট অফ ফ্লো। তাহলে প্রথম 1 মিনিটে কত ফ্লো হচ্ছিল? 10 জুল। পরের 1 মিনিটে কত হচ্ছে বলো? পরের 10 মিনিটে 50 জুল। তাহলে 5 জুল গেছে। 5 জুল স্যার। 5 জুল। তাহলে দেখতে পাচ্ছ রেট অফ ফ্লো অফ হিট এনার্জি কমে যাচ্ছে, তাই তো? Yes. এইবার একটা কনসিকুয়েন্স বলছি, তোমরা একটু এক্সপেরিমেন্টালি দেখবে, এখনই বললে হয়তো বুঝে যাবে, যেহেতু শীতকাল তোমরা বাড়ি অনেকেই সেন্স করবে। দেখো প্রথম 10 মিনিটে এই যে গরম জিনিসটা টেম্পারেচার ফল করছিল কত বলতে পারো? এটা ইট ইজ নাথিং বাট দ্য কনসিকুয়েন্স অর দ্য এফেক্ট অফ নিউটনস ল অফ কুলিং। দেখো নিউটনস ল অফ কুলিং তোমাকে বলছে, কি বলছে দেখতে পারবে। প্রথম স্টেটমেন্টে বলেছে হিট এনার্জি কতটা ফল করবে, সেইটা সম্বন্ধে বলেছে। আর তারপরে এখন যখন ম্যাথামেটিক্যাল ডিসকাশনটা করবো, সেখানে দেখতে পারবে টেম্পারেচার ফলটাও এক হবে, মানে রেট অফ ডিক্রিজ অফ টেম্পারেচার, টেম্পারেচার কি রেটে ফল করবে
সেটাও কিন্তু টেম্পারেচার ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে। যত টেম্পারেচার ডিফারেন্সটা বেশি হবে, মানে হট বডির সাথে কোল্ড বডি টেম্পারেচার ডিফারেন্স বেশি হবে, তত বেশি তাড়াতাড়ি টেম্পারেচারটা ফল করবে। আর যেই ডিফারেন্সটা কম হবে দেখবে রেট অফ ডিক্রিজ ইন টেম্পারেচার উইল অলসো ডিক্রিজ। তা প্রথমে দেখো টেম্পারেচার ডিফারেন্স যখন 60 ডিগ্রি তখন তাড়াতাড়ি টেম্পারেচার ফল করেছিল। একটু যদি দেখো 10 ডিগ্রি মানে প্রথম 10 মিনিটে কতটা টেম্পারেচার ফল করেছিল হট বডির, 80 থেকে কমে কত হয়েছিল 60, তাই তো? একটু খেয়াল করে দেখো, তাহলে হট বডির টেম্পারেচার কতটা ফল করেছিল 20, তাই তো? মিনিটে হ্যাঁ স্যার। তাহলে 1 মিনিটে কত করেছিল 20/10, মানে 1 মিনিটে 2 ডিগ্রি টেম্পারেচার ফল করছিল। আর পরের ক্ষেত্রে 60 থেকে 55, তাহলে 10 মিনিটে কত টেম্পারেচার ফল করেছিল 5, তাহলে 1 মিনিটে কত হাফ ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখতে পাচ্ছ একটা জিনিস, যত টেম্পারেচার ডিফারেন্স বাড়বে তত বেশি রেটে টেম্পারেচারও ফল করবে হট বডির, আর যত টেম্পারেচার ডিফারেন্স কমবে তত কম রেটে ফল করবে। এই জন্যই দেখবে একটা খুব ভেরি গুড এক্সাম্পল, ধরো তুমি গরম জল নিয়েছো, তুমি চান করবে শীতকালে, জলটা খুব গরম, তখন কি বলো তো, একদম টকবক করে ফুটছে, সাপোজ গরম জল খুব ধোঁয়া বেরোচ্ছে, তার মানে হট বডি আর তোমার বাইরের পরিবেশ শীতকাল এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স অনেক, তাই তো? কিছুক্ষণ পরেই দেখবে 2-3 মিনিট পরেই দেখবে কি 5 মিনিট পরেই দেখবে জলটা দুম করে অনেকটা ওই গরমটা নেই, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। মানে ঠান্ডা হয়ে গেছে মিনস অতটা গরম নেই, দুম করে অনেকটা ফল করে গেছে টেম্পারেচার, তাই তো? ইয়েস আর নো? কারণটা কি, তোমার পরিবেশের সাথে তোমার গরম জলের টেম্পারেচার ডিফারেন্স অনেক, তাই তাড়াতাড়ি রেটে ফল করছে টেম্পারেচার। কিন্তু তারপরে তুমি ধরো দেখলে গরম ভাব অনেকটা আছে, বাট অতটা গরম নেই, তীব্র গরম নেই, গায়ে ঢালা যাবে জল, হোয়াট এভার। তারপরে দেখবে অনেকক্ষণ ধরে ওই জলের গরম ভাবটা থেকে যাবে, ও পুরোপুরি ঠান্ডা জলের মতো অবস্থা আসতে অনেকক্ষণ সময় লাগবে। তুমি ধরো ট্যাপ ওয়াটার টাইম কল চালিয়েছো, ওখানে যেমন খুব ঠান্ডা জল পড়বে, সেই অবস্থায় আসতে ওর অনেক সময় লাগবে, ওর গরম ভাবটা অনেকক্ষণ থেকে যাবে। তার মানে কি, ওর তাপটা বেরিয়ে গেল, তারপরে কি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সটা ফল করে গেছে, তাই না? টেম্পারেচার ডিফারেন্স ফল করে গেছে, ফলে পুরোপুরি আগের পরিস্থিতিতে যেতে, কুলিং হতে ওর অনেকটা সময় লাগবে। কারণটা কি, টেম্পারেচার ডিফারেন্স পড়ে গেছে, ফলে রেট অফ কুলিংও ফল করে গেছে। বুঝতে পেরেছো অল অফ ইউ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো, এনি কোশ্চেন, এনি ওয়ান অফ ইউ? এবার দেখো সেটাই আমি বলছি। তো অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ কুলিং আমরা ধরছি, ধরো ডিটি সেকেন্ডে, ইন ডিটি সেকেন্ড হট বডি থেকে কোল্ড বডিতে কতটা হিট যাচ্ছে ডিকিউ অ্যামাউন্ট, ডিকিউ অ্যামাউন্ট অফ হিট ইজ ফ্লোয়িং ফ্রম হট বডি টু কোল্ড বডি। তাহলে 1 সেকেন্ডে কতটা ফ্লো হবে ডিকিউ ডিটি, একদম ডিফারেন্সিয়াল। ডিকিউ ডিটি ইজ দ্য রেট অফ ডিক্রিজ ইন তোমার হিট এনার্জি ফ্লো। এবার আমি এখানে ড্র করছি, ধরো হট বডির টেম্পারেচার, আমি লিখে দিচ্ছি হট বডির টেম্পারেচার ধরো টি, আর বাইরে যেই সারাউন্ডিংস আছে সেটাকে আমি কোল্ড বডি দিয়ে দেখাচ্ছি। বিভিন্ন বইয়ে একটা পরিবেশ দিয়ে দিয়েছে, সেটা বুঝতে অনেকটা অসুবিধা হয়। তো ওর ইমিডিয়েট সারাউন্ডিংসটাকে যদি আমি দেখাই, আচ্ছা ইমিডিয়েট সারাউন্ডিংসই দেখাই, তা না হলে বুঝতে অসুবিধা হবে। ওই যে বাইরে আছে, বাইরের সারাউন্ডিংসটা কি, ইট ইজ ইমিডিয়েট সারাউন্ডিং, সেটাকে তোমরা কি বলছি না কোল্ড বডি, তাই তো? এর টেম্পারেচার ধরো T0, T0 ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ইমিডিয়েট সারাউন্ডিং। ক্লিয়ার? তাহলে ডিকিউ ডিটি, এই হট বডির থেকে কোল্ড বডিতে কতটা হিট গেছে ডিকিউ, কতটা টাইমে ডিটি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল অফ কুলিং ডিকিউ ডিটি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স between hot body and the surroundings or hot body and the cold body. dq dt is proportional to T minus T0, ওদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত, T minus T0। এইবার দেখো ডিকিউটা কি পজিটিভ না নেগেটিভ, এই জায়গাটা বুঝতে হবে। ফর দিস আন্ডারস্ট্যান্ডিং ইউ হ্যাভ টু সি দ্যাট ইউ নো দ্যাট, জাস্ট এ মিনিট, লাস্ট লাইনটা আরেকবার বলবেন? সরি, এই যে ডিকিউ ডিটি, তোমার নিউটনস ল অফ কুলিং কি বলছে, রেট অফ ফ্লো অফ হিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স।
টেম্পারেচার ডিফারেন্স কত? T minus T0, yes or no? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে রেট অফ ফ্লো অফ হিট dq dt is proportional to T minus T0, সেটাই। ওকে, এবার দেখো হ্যাঁ, স্যার। dq টা কি, মানে ধরো কথার কথা আমি এখানে লিখছি x প্লাস dx, মানে কি x এর ভ্যালু কিছুটা বাড়লো, যদি dx পজিটিভ হয়, if dx is positive that means x এর ভ্যালু বাড়লো, তাই তো? আর ধরো dx নেগেটিভ মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ নেগেটিভ, মানে প্র্যাকটিক্যালি ভ্যালু কমে গেল, তাই তো স্বস্তিক? এটাও তাই, হ্যাঁ স্যার। হট বডির থেকে কি হিট বেরিয়ে যাচ্ছে, হট বডি ইজ লুজিং দ্য হিট, তাহলে এটা কি বলছে, dq dt is nothing but rate of loss of hot body, rate of loss of heat energy by the hot body, দেখো লেখা আছে rate of loss of heat from a hot body, তাহলে dq টা কি হবে, নেগেটিভ হবে, yes or no, because it is losing the heat, তাই জন্য এখানে একটা নেগেটিভ সাইন এসছে, আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার? এবার যে কোনো Yes, sir. প্রপোর্শনালিটি থাকলে কি হয়, ইউ নো দ্যাট সাপোজ x ইজ প্রপোর্শনাল টু y, তাহলে একটা ইকুয়েশনের আকারে লিখতে গেলে কি একটা প্রপোর্শনালিটি constant কনস্ট্যান্ট, and দ্যাট ইজ k, তো এখানেও তাই, তাই তো? তো এখানেও যদি এটা প্রপোর্শনালিটি লিখতে চাও তাহলে মাইনাস dq dt is equal to some constant into t minus t0, clear? Understand all of you? Yes sir. So this is the equation number 1. মাইনাসের কনসেপ্টটা একটু বুঝে বলতে পারি। এই যে x প্লাস dx, dx পজিটিভ মানে কি x বাড়ছে, dx হ্যাঁ। নেগেটিভ মানে কি x কমছে। হ্যাঁ। এবার দেখো হট বডি কি করছে, ধরো সাপোজ হট বডির ইনিশিয়াল হিট এনার্জি q, তোমাদের থার্মোডাইনামিক্সের ভিডিও পাঠিয়েছি আমি, দেখবে ওর ইনিশিয়াল হিট এনার্জি কতটা আছে q, এবার ওর হ্যাঁ। থেকে কি বেরিয়ে যাচ্ছে, হিট এনার্জি বেরিয়ে যাচ্ছে, তাহলে ওর হিট এনার্জি বেরিয়ে গেলে কি হবে, ওর হিট এনার্জি কমে যাবে, কমে যাচ্ছে, হ্যাঁ। তার মানে হিট এনার্জি লস করছে, তাহলে ডিকিউটা কি হবে ওর ক্ষেত্রে, ডিকিউ হ্যাঁ। যেমন নাকি ধরো এক্স, ডিএক্সটা কি চেঞ্জ ইন এক্স, তাই তো? তাহলে হ্যাঁ। ডিকিউটা কি হবে, চেঞ্জ ইন কিউ অফ দ্য হট বডি, তার মানে ডিকিউটা কি নেগেটিভ, হ্যাঁ যেহেতু ছেড়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভ সাইন, ক্লিয়ার? তো এটা আমরা ইকুয়েশন 1 নম্বর নাম দিলাম। হ্যাঁ এবার এটা এখানে ক্লিয়ার ফ্রেম করতে হবে। এবার তোমরা জানো ফ্রম দ্য কনসেপ্ট অফ স্পেসিফিক হিট, H ইকুয়ালস টু কত পড়েছিলে মনে আছে ক্যালোরিমেট্রিতে, mc ডেল্টা টি, ইয়েস অর নো? হ্যাঁ ডেল্টা টি ইজ নাথিং বাট চেঞ্জ ইন হিট এনার্জি, চেঞ্জ ইন টেম্পারেচার, m মাস, c হচ্ছে স্পেসিফিক হিট, এখানে ডেল্টাটা লিখলাম না, dt মানেই তো ডেল্টা টি হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এক সেকেন্ড দাঁড়াও, একজন লিভ করে গেছে, আমাকে একটু ওয়েট করতে হবে, অন্বেষা চ্যাটার্জি লিভ করে গেছে, I have to wait. স্যার যেখানে ওই ইকুয়েশনটা লিখলে ওটা একবার দেখাবে? হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ অন্বেষা চ্যাটার্জি শুনতে পাচ্ছ? অন্বেষা, হ্যালো, অন্বেষা রিপ্লাই দেবে, তোমার মনে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, অন্বেষা প্লিজ রিপ্লাই। আচ্ছা যাই হোক, তো এখানে তাহলে লেখা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কতটা হিট এনার্জি ছাড়ছে ও, ডিকিউ, তোমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আমার এখানে নেট তো খুব দারুণ হাই স্পিড নেট, সবাই শুনতে পাচ্ছে, তোমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আমি পুরো রেকর্ডিংটাই দিয়ে দেবো, চিন্তা নেই। তো ডিকিউ, তাহলে এখানে হট বডি কতটা হিট ছাড়ছে, এখানে H is dq here because H is nothing but heat energy, কতটা ছাড়ছে বা নিচ্ছে অ্যাকর্ডিং টু ক্যালোরিমেট্রি, তাহলে এই ক্ষেত্রে হট বডিটা কতটা হিট ছাড়ছে, যদি ওর মাস m হয়, ওর c যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়, কত হবে?
দ্যাট ইজ MC হচ্ছে T minus T0. ইয়েস, তাহলে dq ইজ ইকুয়াল টু কি হবে? হট বডির মাস অর স্পেসিফিক হিট অ্যান্ড dt. dt ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে dq dt দুদিকে dt দিয়ে ভাগ করে দিচ্ছি, তাই তো? যদি লেফট সাইডেও dt দিয়ে, টা মাইন্ড ইট, স্মল টি হচ্ছে টাইম অ্যান্ড ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার। এটা এই ফর্মুলার থেকে এসছে। এবার তারপরে কি করছি, এর পরের লাইনে আমি কি করছি, আই এম ডিভাইডিং বোথ দ্য সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার dt টাইম ইন্টারভাল। তাহলে এটা কত দাঁড়াবে? mc dt টা হচ্ছে টেম্পারেচার, কিন্তু কখনো কেটে দেবে না, তাহলে কিন্তু জিরো, বিকজ ওপরটা টেম্পারেচার নিচেরটা টাইম, তাই তো? তাহলে মাইনাস ডিকিউডিটি কত হবে? তাহলে মাইনাস ডিকিউডিটি, দুদিকে মাইনাস, মাইনাস এমসি ডিটি ডিটি। হ্যাঁ, জোরে বলো। তোমার কথাটা কেটে যাচ্ছে, আবার বলো। কিচ্ছু শুনতে পাচ্ছি না। তুমি একটু মেসেজ করতে পারবে? গুগল মিটে মেসেজও করা যায় বা হোয়াটসঅ্যাপে মেসেজও করা যায়। আরেকবার ট্রাই করো। কি বললে? হ্যালো, গুগল মিটে মেসেজ কোথায় থাকে কেউ বলবে আমাকে? তারপরে 3টে ডটে প্রেস করলে স্যার আসবে ইনকল মেসেজ। না, কোনো মেসেজ করেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে দেখা যেত। স্যার করেছি তো মেসেজ। রাইট সাইডে মাইনাস কেন হলো? আরে মাইনাসটা আমি লিখলাম, ধরো x ইজ ইকুয়াল টু y, আমার নিজের সুবিধার জন্য। কোথায় দেখাই, দাঁড়াও। ধরো x ইকুয়ালস টু y, তাহলে মাইনাস x ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস y। ইয়েস আর নো? রিপ্লাই। স্যার ওটা তো x এর সাথে মাইনাস আসছে, তো y এর। আরে x ইকুয়ালস টু y হলে আমি দুদিকে যদি মাইনাস দিয়ে গুণ করতে পারি কি পারে না? রিপ্লাই দেবে। x ইকুয়ালস টু y হলে মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস y হবে কি হবে না? রিপ্লাই দেবে। আমি ওটাই করেছি, আমার নিজের সুবিধা, নিজের স্বার্থে করেছি। আমি ডিকিউ ডিটি ইজ ইকুয়াল টু এমসি ডিটি ডিটি হচ্ছে, আমি দুদিকে মাইনাস নিতেই পারি, তাই সেটাই করেছি। কেন করেছি পরে বুঝতে পারবে। ক্লিয়ার? রিপ্লাই দেবে সবাই। ওকে, হ্যাঁ, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে ফ্রম ইকুয়েশন 1 কি ছিল? মাইনাস ডিকিউডিটি ইজ ইকুয়াল টু কে দিস। তাহলে মাইনাস ডিকিউডিটির জায়গায় আমি এবার এইটা বসিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2 ডিকিউডিটির জায়গায় কি দাঁড়াবে? মাইনাস এমসি, মানে মাইনাস ডিকিউডিটির জায়গায় মাইনাস এমসি ডিটি ডিটি। রাইট সাইডে কি হবে? এই যে মাইনাস ডিকিউডিটির জায়গায় এটা বসিয়ে দিলাম কে টি মাইনাস টি জিরো। ঠিক আছে? এবার আমি করব কি, এই ডিটির জায়গায়, এখানে কি টেম্পারেচারের উপর ইন্টিগ্রেশন হচ্ছে ডিটি, তাহলে এই তলায় কি থাকবে? এটাকে ক্রস মাল্টিপ্লাই, টি মাইনাস টি জিরো এদিকে চলে আসলো, আর মাইনাস এমসিটা রাইট সাইডে চলে যাবে, মানে কে বাই এমসি এখানে মাইনাস চলে আসলো। ক্লিয়ার? আর ডিটিটা কি হয়ে গেল? ক্রস মাল্টিপ্লাই ওপরে। এই স্টেপটা সবাই বুঝেছো আই থিঙ্ক। ক্লিয়ার? এবার দেখো ইন্টিগ্রেশন হবে। এবার কিছুই না, নাথিং বাট ইন্টিগ্রেশন উইল বি देयर, বোথ সাইড ইন্টিগ্রেশন। লেফট সাইডের ইন্টিগ্রেশন করলে কি হবে? যে এখন এটা সিম্পল, তোমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট জেনে রাখা দরকার বা জানাও হয়তো। dx বাই x এর ইন্টিগ্রেশন করলে কত হয়? log অফ e বেস x, তাই তো? এখানেও সেটা ইন্টিগ্রেশন t মাইনাস dt বাই t মাইনাস t0 এর ইন্টিগ্রেশন করলে কত হবে? log of e বেস t minus t0 because t0 is constant. আর রাইট সাইডে দেখো k আর mc
k is a constant, mass of the body is constant, specific is also constant. তাহলে টোটাল জিনিসটা আরেকটা কনস্ট্যান্ট বলতে পারো, তাই তো? ধরো 5 is a constant, 10 is a constant, তাহলে 5/10 হাফ, ইট ইজ এ নিউ কনস্ট্যান্ট। তো এইটাকে নতুন কনস্ট্যান্ট আমি নাম দিলাম, তাহলে কি নাম দিতে পারি? k/mc কে ধরছি ধরো k1, তাহলে k1 dt, yes or no? রিপ্লাই দেবে। এই Yes. k1 টা Yes. যেহেতু কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, যে কোনো কনস্ট্যান্টই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তাহলে কি দাঁড়াবে? মাইনাস k1 ইন্টিগ্রেশন dt। এবার dt এর ইন্টিগ্রেশন করলে কি হয় জানো তোমরা? t হয়, স্মল টি চলে আসে। তাহলে আলটিমেটলি দাঁড়াবে মাইনাস k1 t, মাইনাস k1 t। তাহলে যেটা দাঁড়ালো দেখতে পাচ্ছি, log of e of t minus t0 is equal to e to the power মাইনাস k1 t, মাইনাস e to the power টা পড়ে যাচ্ছি, তাহলে এখন বুঝতে পারবে না, মাইনাস k1 t। ঠিক আছে, এবার লগ এর একটা সিম্পল কনসেপ্ট জেনে রাখো, বিভিন্ন বেস হয় তো, ধরো লগ ই দিয়ে দেখাচ্ছি, লগ অফ ই বেস এক্স ইজ ইকুয়াল টু এ। এটা মানে কি জানো? এটাকে যদি তুমি লগটাকে উড়িয়ে দিতে চাও, হ্যাঁ লগটাকে যদি সরিয়ে দিতে চাও, তাহলে কি হবে? x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ, এক্সটা এখানে থেকে যাবে, ই টু দি পাওয়ার এ মানে বেস যেটা আছে দ্যাট টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? টি মাইনাস টি জিরো ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস k1 t। ক্লিয়ার? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে টি মাইনাস টি জিরো, এটা কি বলো তো? টেম্পারেচার ডিফারেন্স, তাই না? আগে বলেছিলাম যে ছবিতে, কোথায় গেল স্লাইডটা? এই যে টি মাইনাস টি জিরো, এটাই কি ছিল? হট বডি টেম্পারেচার টি আর কোল্ড বডি টি জিরো। সো টি মাইনাস টি জিরো ইজ নাথিং বাট টেম্পারেচার ডিফারেন্স। আমি ডিফারেন্স লিখলাম, বা ডিফারেন্স ইন টেম্পারেচার। তার মানে দেখো টেম্পারেচার ডিফারেন্সটা কিভাবে হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস k1 t। এবার আমি একটা সিম্পল গ্রাফ বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো ই টু দি পাওয়ার মাইনাস kx, ধরো এখানে তোমার আছে x আর একটা গ্রাফ y ইজ ইকুয়াল টু ধরো ই টু দি পাওয়ার মাইনাস kx। মানে কি? এইটা x এর সাথে কিভাবে ফল করবে? দেখো x বাড়ছে, ধরো এখানে তুমি দেখেছো y অ্যাক্সিস বরাবর ই টু দি পাওয়ার মাইনাস kx আছে। এটা পরিষ্কার করে লিখি, দাঁড়াও। তার মানে কি এই গ্রাফটা x যত বাড়বে ই টু দি পাওয়ার মাইনাস kx টা কমবে, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস kx, বুঝতে পারছো? সো হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য গ্রাফ ই টু দি পাওয়ার মাইনাস kx? x দেখো বাড়ছে এদিকে, ই টু দি পাওয়ার মাইনাস kx এর ভ্যালুটা কমছে। আন্ডারস্ট্যান্ড? কারণ যত x বাড়বে এটা তো মাইনাস k আছে, এটা কিভাবে ফল করে? এইভাবে ফল করে। তাহলে এখানে দেখো টি মাইনাস টি জিরো, তুমি যদি y অ্যাক্সিস বরাবর টেম্পারেচার ডিফারেন্সটাকে প্লট করো, টেম্পারেচার ডিফারেন্স মানে টি মাইনাস টি জিরো, মানে হট বডির সাথে কোল্ড বডির বা হট বডির সাথে এনভায়রনমেন্টের টেম্পারেচার কিভাবে ফল করবে। এক্স অ্যাক্সিস বরাবর যদি তুমি টাইমকে রাখো, টিটা কি? স্মল টিটা কি? টাইম, তাই তো? তাহলে টাইমের সাথে ওদের টেম্পারেচার ডিফারেন্স কি করে ফল করবে? ই টু দি পাওয়ার মাইনাস k1 t আছে, তার মানে এটা এইভাবে ফল করবে। যত টাইম বাড়বে কি হবে? ওদের টেম্পারেচার ডিফারেন্সটা আস্তে আস্তে, টেম্পারেচার ডিফারেন্সটা তাহলে কমে যাচ্ছে না আস্তে আস্তে? রিপ্লাই দেবে ইয়েস আর নো? মানে টেম্পারেচার, মাইন্ড ইট, আবার বলছি, টেম্পারেচার ডিফারেন্সটা আস্তে আস্তে কম রেটে ফল করছে। এটা বুঝতে পারছো কি? ওই যে যেটা বললাম, হ্যাঁ স্যার। জল গরম ছিল, ওখান থেকে ডিফারেন্স কমছে। টেম্পারেচার ডিফারেন্স কমছে, বাট আর একটু ডেপথে বুঝতে হবে। রেট অফ ডিক্রিজ ইন টেম্পারেচার ইজ ডিক্রিজিং, এইটাই এখানে বুঝতে হবে। বুঝতে পারছো? সেটা এখান থেকেই বুঝতে পারছো। এখানে যেমন ছিল ই টু দি পাওয়ার kx মাইনাস k, মানে কি y এর ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? এটা আগে সিম্পল ভাবে বোঝো, y এর ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা আগে বোঝো, তারপর আমি ওটা যাচ্ছি। y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস kx। হোয়াট ইজ y? y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস kx, মানে y এর ভ্যালুটাই কমে যাচ্ছে। এইখানে কি, এখানে কি ভ্যালু প্লট করেছে বলো তো? হোয়াট ইজ টি মাইনাস টি জিরো? ডিফারেন্স ইন টেম্পারেচার। টেম্পারেচার ডিফারেন্স। মানে যত টাইম যাচ্ছে টেম্পারেচার ডিফারেন্সটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং সেটা
এক্সপোনেনশিয়ালি কমছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নিউটনস ল অফ কুলিং। এর পরের দিন, আজকে আর আমার এনার্জি নেই, আজকে আমি বন্ধ করে দিচ্ছি, পরের দিন বাকি দুটো ল আমি করাবো।